हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স পিডি। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে যে ভয় আছে সেটা কাটিয়ে দেওয়ার জন্য। আমরা অনেকেই আছি পরীক্ষার আগে আমরা অনেক বেশি চিন্তা করি যে পরীক্ষায় কী কোয়েশ্চেন আসবে। বিশেষ করে আমাদের যখন বোর্ড পরীক্ষাগুলো শুরু হয় তখন আমাদের মধ্যে অনেক টেনশন কাজ করে যে সারা বছর পড়াশোনা করেছি কিন্তু পরীক্ষায় কী কোয়েশ্চেন আসবে। এই পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে যাতে তোমাদের মধ্যে আর কোনো ভীতির সৃষ্টি না হয় সেটার সমাধানই আমি আজকে তোমাদের দিব। মনে করো যে আমরা কোয়েশ্চেন জানি, আমরা প্রত্যেকেই কোয়েশ্চেন জানবো পরীক্ষায় কী কোয়েশ্চেন আসবে। এটার যে টেকনিক, আজকে সেই টেকনিক নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে আমার কোনো পরীক্ষার্থী পরীক্ষার ভয় নিয়ে আর পরীক্ষার হলে না যায়। আমরা যদি পরীক্ষার কোয়েশ্চেন সম্পর্কে অবগত থাকি তাহলে যে কোনো ধরনের কোয়েশ্চেনই পরীক্ষায় আসুক না কেন আমাদের কোনো ধরনের হেজিটেট ফিল আমরা করব না। আর আমরা যদি নিজের মধ্যে আত্মনির্ভরশীল থাকি বা আমরা যদি সব সময় কনফিডেন্ট নিয়ে পরীক্ষায় যাই তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা আরও বেশি ভালো হবে। তো চলো আজকে আমরা দেখি, যেহেতু গত ক্লাসে আমি তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আজকে আমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব এই অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন পরীক্ষায় আসে। এখানে আমি চার্টের মাধ্যমে তিনটা টপিকস আমি লিখেছি, যে তিনটা টপিকস থেকে আমাদের মেইন পরীক্ষায় আসে। আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়েও একইভাবে বলেছি যে আমাদের প্রথম পত্র ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। এই অধ্যায় থেকে যে মেইন দুইটা টপিকস আমাদের আসতো সেটি হচ্ছে অর্থব্যবস্থা ও উৎপাদন সম্ভাবনা রেখা, এবং সেই প্রমাণটাও আমি পরীক্ষার প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তোমাদের দেখিয়েছি যে এই মেইন দুইটা টপিকস ছাড়া অন্য টপিকস থেকে খুবই কম কোয়েশ্চেন আসে। তো আমরা যদি আগে থেকেই জানি যে পরীক্ষায় কী কোয়েশ্চেন আসবে, আমার মনে হয় তোমাদের সেই পরীক্ষা ফেস করা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো এইখানে দেখো আমরা তিনটা টপিকস লিখেছি: উপযোগ, চাহিদা, বাজার ভারসাম্য। আমরা সকলেই জানি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা একটু বেশি বড় এবং এই অধ্যায়ে অনেকগুলো টপিকস আছে। তোমাদের যখন আমরা ক্লাস করাই তখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন আসে যে ম্যাডাম এত বড় অধ্যায় আমরা কিভাবে সেটা নিজেদের মধ্যে ধারণ করব। এটারও কিন্তু সহজ উপায় আছে। আমরা প্রত্যেক টপিকস, আমি তোমাদেরকে সব সময় বলি যে আমাদেরকে জানার জন্য প্রত্যেক টপিকসকেই পড়তে হবে, কিন্তু পরীক্ষার জন্য আমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যদি আমরা টেকনিক অবলম্বন করে পড়াশোনা করি তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। তো এইখানে আমি যে মেইন তিনটা টপিকস উল্লেখ করেছি সেটা হচ্ছে উপযোগ, চাহিদা, বাজার ভারসাম্য। এই তিনটা টপিকস হচ্ছে তোমাদের মেইন। তারপরও আমাদের যুগান থেকেও অনেক সময় কোয়েশ্চেন আসে, তো এটা একটু কম আসে। তো এখন দেখো উপযোগ থেকে যে কোয়েশ্চেন আমাদের আসে সেগুলো হচ্ছে মোট উপযোগ বা প্রান্তিক উপযোগ, রেখা অঙ্কন। যদি আমাদের মান দেয়া থাকে আমরা সহজেই রেখা অঙ্কন করতে পারবো, আর যদি মান দেয়া না থাকে আমরা অবশ্যই জানি, ইতিমধ্যে আমার যে ক্লাসগুলো আছে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো আছে সেখানে অবশ্যই আমি তোমাদেরকে শিখিয়েছি কিভাবে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের মান বের করব, আবার প্রান্তিক উপযোগ থেকে আবার কিভাবে মোট উপযোগের মান বের করি। তারপরে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তারপরে আছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন। তারপরে আমরা চাহিদার কথা যদি বলি, এখানে আছে চাহিদা রেখা অঙ্কন। তো চাহিদা রেখা অঙ্কনের বিষয়টা এইবার যে 2025 সালের কোয়েশ্চেনে আমি যেটা দেখতে পেরেছি যে আমাদের সব সময় আমাদের কি দেয়া থাকে, উদ্দীপক দেয়া থাকে, সূচি দেয়া থাকে, আমরা রেখা অঙ্কন করি। সেটা যদি সূচি না দিয়ে উদ্দীপক আকারে লেখা থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে আমাকে সূচিটা তৈরি করতে হবে, তারপর রেখা অঙ্কন করতে হবে। এই যে আমরা বললাম যে আমরা কেন কোয়েশ্চেন বুঝি না, এর একমাত্র কারণ হচ্ছে আমরা অনুশীলন খুবই কম করি। আমরা আনসার জানি কিন্তু কোয়েশ্চেন না বোঝার কারণে আমরা সেটা আনসার করতে পারি না। সেজন্য আমরা যদি একটু বেশি পড়াশোনা করি, কোয়েশ্চেনটা একটু বেশি জানি, তাহলে দেখা যাবে একটু সামান্য ভুলের কারণে
তুমি অনেক বেশি মার্কস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছ, অর্থাৎ সামান্য কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে আসলেই আমরা সেটা আনসার আর করতে পারি না। তো আমি আশা করব সবাই অনেক বেশি মনোযোগী হয়ে ক্লাস করবে, যাতে করে তোমাদের কোনো কোয়েশ্চেন পরীক্ষায় বুঝতে অসুবিধা হবে না। তো এখানে দেখো চাহিদা রেখা অঙ্কন, তারপরে সূচি থেকে সমীকরণ তৈরি। এর মানে হচ্ছে চাহিদা সূচি থেকে আমরা চাহিদা সমীকরণ কিভাবে তৈরি করব। তারপরে দেয়া আছে সমীকরণ হতে সূচি তৈরি, আবার সমীকরণকে আমরা কিভাবে সূচিতে নিয়ে যাব। তারপরে হচ্ছে স্থিতিস্থাপকতার মান নির্ণয় বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় বা ইপি এর মান নির্ণয়, একই কথা। তারপরে দেয়া আছে দ্রব্যের প্রকৃতি নির্ণয়। আমরা জানি স্থিতিস্থাপকতার প্রেক্ষাপটেই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে হয়। তারপরে আমরা চলে আসি বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দেয়া আছে দাম পরিবর্তন, অর্থাৎ যে কোনো একটা মান দেয়া থাকতে পারে, সেই মানের প্রেক্ষাপটে ভারসাম্যের উপর প্রভাব বা বাজারের উপর প্রভাব বা স্থিতিশীলতার উপর প্রভাব, এটা আসতে পারে। তো আমরা দেখো, আমি যে তোমাদেরকে বলেছি আজকে থেকে আমাদের কোয়েশ্চেন নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা অবশ্যই কি কোয়েশ্চেন পরীক্ষায় আসবে সেটা অবশ্যই আমরা আগে থেকেই জানবো। এটার মানে হচ্ছে আমরা আগে থেকেই ইঙ্গিত করতে পারবো এইবার কোন কোয়েশ্চেনগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এইখানে যদি টপিকস অনেকগুলো আছে, আবার মজার বিষয় হচ্ছে যখন আমাদের একটা বোর্ডের কোয়েশ্চেন চলে আসে, যেমন 2025 সালে ঢাকা বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসছে, নেক্সট ইয়ারে এই কোয়েশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাদ পড়ে যায়। এই টপিকসগুলো থেকে কোয়েশ্চেন আর আসে না নর্মাল হিসাবে যেটা বলে। কিন্তু ইনকেস কোনো কারণে যদি রিপিট হয়ে যায়, সেটা খুবই কম সময়ে হয়, অর্থাৎ আমরা সাধারণত দেখি না কোয়েশ্চেন রিপিট হতে। তো সেই ক্ষেত্রে দেখো টপিকসগুলো কিন্তু আমাদের আরও বেশি কমে আসলো। তার মানে কি, যখন 2-3টা টপিকস থাকবে আমরা অবশ্যই ধরে নিতে পারবো এইবার পরীক্ষায় কোন টপিকস আসবে। তো আমার কথার সাথে কাজের মিল আছে কিনা বা বাস্তবে সেটার প্রমাণ আছে কিনা, তোমরা ইতিমধ্যে কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো যে কোন কোন কোয়েশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে। এখন আমি সেটার প্রমাণ সহ তোমাদের সামনে উপস্থাপনা করব, অর্থাৎ আমরা একটা একটা করে দেখব যে এই 2025 সালে বিভিন্ন বোর্ডে দ্বিতীয় অধ্যায় থেকে কি কি কোয়েশ্চেন এসেছে এবং আমার কথার সাথে সেগুলোর মিল আছে কিনা। আচ্ছা, এখানে দেখো আমরা ঢাকা বোর্ড 2025-এর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বোর্ড 2025। তো এখানে কোনো দ্রব্যের আমাদের উদ্দীপক দেয়া আছে, কোনো দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। দাম হ্রাস পেয়ে 4 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 20 একক। অর্থাৎ আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এবং গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক হতে চাহিদা রেখা অঙ্কন করো, অর্থাৎ আমাদের বলছে চাহিদা রেখা অঙ্কন করতে। তো আমি জানি আমাদের সকল স্টুডেন্ট চাহিদা রেখা অঙ্কন করতে জানে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যখন সূচি দেয়া থাকে তখন আমাদের মনে হয় সূচি দেয়া আছে, আমরা ইজিলি চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। কিন্তু এখানে সূচি দেয়া না থাকলেও আমাদের যে উদ্দীপক দেয়া আছে, এত সহজভাবে উদ্দীপক দেয়া আছে, সেই উদ্দীপক থেকে আমরা প্রথমে সূচি তৈরি করব, তারপর আমরা চাহিদা রেখা অঙ্কন করব। তো আমরা সবাই জানি চাহিদা সূচিতে কি আছে, দাম থাকে এবং চাহিদার পরিমাণ থাকে। বাম পাশে দেয়া থাকে দাম এবং ডান পাশে দেয়া থাকে চাহিদার পরিমাণ। তো চলো আমরা দেখি আমাদের নিয়ম অনুসারে আমরা কিভাবে সূচি তৈরি করব। প্রথমে আমরা বাম পাশে আমরা দাম ধরব এবং ডান পাশে পরিমাণ। পরিমাণ মানে হচ্ছে চাহিদার পরিমাণ। তো দেখো দাম প্রথমে আছে 5 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। দাম কমে যখন 4 টাকা হয়, চাহিদার পরিমাণ বেড়ে 20 একক হয়। তার মানে কি, সূচি অনেক সহজভাবে আমরা এই উদ্দীপক থেকে সূচিটা তৈরি করে ফেললাম। কিন্তু যদি আমরা এর আগে জানতাম না যে চাহিদা
উদ্দীপক আকারে আসলে কিভাবে সূচি তৈরি করতে হয় এবং রেখা অঙ্কন করতে হয়, তাহলে সেটা আমাদের কাছে মনে হইতো আমরা তো এইভাবে কোনোদিন কোয়েশ্চেন করিই নাই, ম্যাডাম ক্লাসে বা স্যার ক্লাসে কোনোদিন এ ধরনের কোয়েশ্চেন পড়ানি নাই। এটা সবার ক্ষেত্রে না, যারা এ প্লাস পেতে চায় তারা অবশ্যই সব ধরনের বোর্ড কোয়েশ্চেন পড়ে, আর যারা আমরা মোটামুটি স্টুডেন্ট যাদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নাই, তারা পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখেই আমাদের ঠান্ডা যে না আমি এটা কোয়েশ্চেন পারি না, আমি আনসার করব না। অথচ এত সহজ একটা কোয়েশ্চেন যখন তুমি পরীক্ষায় ছেড়ে চলে আসবে এবং আসার পর যখন তোমাকে মিস বুঝিয়ে বললাম যে এই কোয়েশ্চেনটা তো এমন ছিল, তখন কিন্তু তোমার কাছে অনেক আফসোস লাগে যে এত সহজ কোয়েশ্চেন আমি পারি কিন্তু আমি আনসার করতে পারলাম না। এই কারণে এইসব সমস্যার সমাধানের জন্যই আমি তোমাদেরকে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখন দেখো আমরা দাম পরিমাণ বসিয়ে ফেললাম। আমরা জানি আমি প্রত্যেক জায়গায় অনেকবার বলেছি যে দাম সবসময় কোন অক্ষে হয়, লম্ব অক্ষে হয়। তো আমরা আমাদের সচরাচর নিয়ম অনুযায়ী আমরা যেভাবে চিত্র অঙ্কন করি সেইভাবেই আমরা চিত্র অঙ্কনটা শুরু করে দেব। এই কথাগুলো আমি আর এত ডিটেলসে বলবো না, কারণ হচ্ছে প্রত্যেক অধ্যায়ে অবশ্যই তোমাদের পার্ট পার্ট অনুযায়ী আমি প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করেছি। এখন শুধু আমরা কোয়েশ্চেনগুলো ধরে দিব যে কিভাবে কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে আনসার করব। তো দাম সবসময় লম্ব অক্ষে হবে, পরিমাণটা যেহেতু ভূমি অক্ষে হবে। আমি কি করব, এখন হচ্ছে দাম 4 এবং 5 2 করেও নিতে পারো, 1 করেও নিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি 2 4 6 চিত্র অঙ্কনের যে নিয়মগুলো আছে সেগুলো আমি কিন্তু আগে তোমাদেরকে বুঝিয়েছি, তো এখন আমি এগুলার ডিটেলস আলোচনা করব না। 5 10 15 20 নিলাম। এখন দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। দাম 5 টাকা, 4 আর 6 এর মাঝখানে 5, দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। এটারে আমি বিন্দু দিলাম এ। দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক, এটা দিলাম বি। এই এ বি যোগ করে যে রেখা পাওয়া যায় এটাকে আমি দিলাম ডিডি, চাহিদা রেখা। তো তোমরা যখন পেন্সিল দিয়ে অঙ্কন করবে অবশ্যই চিত্রটা আরও বেশি সুন্দর হবে। তো এখন দেখো আমরা চাহিদা রেখা অঙ্কন হয়ে গিয়েছে। আমরা যেভাবে বর্ণনা করে ঠিক একইভাবে এই রেখারও বর্ণনা করে ফেলবো যে উপরের চিত্রে OX ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং OY লম্ব অক্ষে দাম দেওয়া হয়েছে বা দাম ধরা হয়েছে। এখন দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ 10 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হলো। দাম বেড়ে 4 টাকা হলে দাম কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 20 একক হয়, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত চাহিদা রেখা। এখন দেখো কত সহজভাবে আমরা আনসারটা করে ফেললাম। তার মানে কি, প্রশ্ন কখনোই কোনো প্রশ্ন কঠিন আসে না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মনোযোগের অভাব, আমাদের ক্লাস করতে ভালো লাগে না, আমাদের বাসায় পড়তে ভালো লাগে না। সেই জায়গা থেকে শুধু আমরা চাই পরীক্ষায় এমন কোয়েশ্চেন আসুক যেটা আমি নর্মাল কোয়েশ্চেন যেগুলো আমরা সবসময় ক্লাসে করি, কিন্তু কোয়েশ্চেন তো আর এভাবে হয় না, কঠিন সহজ মিলিয়েই কিন্তু বোর্ড কোয়েশ্চেনগুলো হয়। তো তারপরে দেখো ঘ নাম্বারে, এটাও একদম কমন কোয়েশ্চেন। দ্বিতীয় অধ্যায় শুরু করার সাথে সাথেই আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো পড়াই। তো স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। এখানে যদি কোয়েশ্চেনটা এইভাবে আসতো যে দ্রব্যের উদ্দীপকের আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, তাও কিন্তু আমরা এই স্থিতিস্থাপকতার মান নির্ণয় করেই কিন্তু দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতাম। কারণ আমরা জানি স্থিতিস্থাপকতার মান নির্ণয় ছাড়া দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করা সম্ভব না। তো এখন তোমরা এই যে উদ্দীপক আছে, উদ্দীপককে প্রথমে সূচিতেও নিয়ে আসতে পারো, সূচি থেকে তোমরা স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে পারো। আবার যদি আমরা সরাসরি এখান থেকেও প্রাথমিক দাম 5 টাকা, দামের পরিবর্তন 4 টাকা, 4 - 5 এভাবেও লিখতে পারি। আবার সূচি করে তারপর সেটা থেকে আমরা স্থিতিস্থাপকতার মান বের করতে পারি। তো
তো আমরা জানি যখন পরীক্ষায় নর্মালি শুধু সূচি দেয়া থাকে, স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে বলে, সেটা আমাদের কাছে অনেক ইজি মনে হয়। যখন সেটা একটু ডিফারেন্ট ওয়েতে পরীক্ষায় আসে তখনই আমাদের হতাশ মনে হয়, যে না, হতাশ লাগে যে আমি কোয়েশ্চেন তো কখনোই পড়ি নাই। তো দেখো, আমি এটাকে যেহেতু সূচি আমার অলরেডি দেয়া আছে বা আমি গ নাম্বারের জন্য সূচিটা তৈরি করেছি, এটা থেকে আমি ঘ নাম্বার আমি শুরু করে দিব। আমি কি করতে পারি, দেওয়া আছে দিয়ে এই সূচিটা উঠালাম, তারপরে আমি এখানে লিখতে পারি, এখানে দেওয়া আছে দিয়ে আমরা সূচিটা তুলব। যে দেওয়া আছে মানে কি, উদ্দীপকের দেওয়া আছে যে দাম, বা আমরা যদি এই সূচিটা উঠাইতেও না চাই তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে সরাসরি আমরা প্রাথমিক দাম, দামের পরিবর্তন এগুলা লিখতে পারবো। তো এখানে যেখানে প্রাথমিক দাম P = 5, দামের পরিবর্তন del P = 4 - 5 = -1, প্রাথমিক চাহিদার পরিমাণ Q = 10, চাহিদার পরিমাণের পরিবর্তন del Q = 20 - 10 হচ্ছে 10। অর্থাৎ আমরা এর আগে ডিটেলসে পড়েছি কিভাবে আমরা স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব। এইখানে পরিবর্তন এবং পরিবর্তিত কথাটার মধ্যে যে তফাৎ আছে সেটাও আমরা আগে দেখেছি। শুধু আমরা সূত্র বসাবো। আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা একই কথা। EP = del Q / del P × P/Q। আমরা সূত্রের আগে মাইনাস দিতে পারি, নাও দিতে পারি। যদি আমরা সূত্রের আগে মাইনাস দিই তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেটে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর মাইনাস না দিলে যে মাইনাস মানটা বের হবে সেটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিতে হবে, মাইনাস মান অবজ্ঞা করে। তো আমাদের মাইনাস মাইনাসই থাকবে। তো del Q এর মান হচ্ছে 10, del P এর মান হচ্ছে -1। এই মাইনাসটা কিন্তু উপরে আছে আর এই মাইনাসটা নিচে, মাইনাস মাইনাসে কেটে যাবে, ইন্টু P এর মান হচ্ছে 5 এবং Q এর মান হচ্ছে 10। তো সমান সমান 10 × 10, 5 × 10 = 50। এখানে আমাদের বের হয়েছে 5। তো আমরা কি পেলাম, স্থিতিস্থাপকতার মান আমরা পেয়ে গেলাম EP = 5। EP = 5। তো এই যে EP = 5, এটা 1-এর চাইতে বড় না ছোট? আমরা সবাই জানি 5 1-এর চাইতে বড়, তাই আমরা লিখলাম >1। তার মানে যদি EP এর মান 1-এর চাইতে বড় হয় তাহলে চাহিদা হবে স্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। আর যদি EP এর মান 1-এর চাইতে ছোট হয় তাহলে চাহিদা হবে অস্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তার মানে আমরা বুঝলাম যে স্থিতিস্থাপকতার প্রেক্ষাপটে এটা হচ্ছে কি, বিলাসজাত দ্রব্য। যেহেতু EP এর মান 1-এর থেকে বড় তাই এটি হচ্ছে বিলাসজাত দ্রব্য। এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেন। তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে, আমরা এটাও সলভ করব। তোমরা দেখবা যে 2-3টা বোর্ড সলভ করার পরেই পরবর্তী বোর্ডগুলো যে আসবে সেই বোর্ডগুলোতে এত বেশি কমন কোয়েশ্চেন আসবে যেগুলো আমরা সলভ করেছি শুধু হয়তো বা মান পরিবর্তন হয়েছে বা সূচি পরিবর্তন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2025 সালের আরেকটি কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটাও আমাদের অনেক বেশি কমন কোয়েশ্চেন। তো তোমরা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পেরেছো যে মিস যে কথাটা বলেছিলাম যে আমরা কোয়েশ্চেন জানি, আমাদের এভাবে পরীক্ষা যেতে হবে যে কোয়েশ্চেন আমরা জানি, যে কোনো কোয়েশ্চেনে আসুক না কেন সেটা আমি আনসার করতে পারবো। এই যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এটা কিন্তু অনেক বেশি কঠিন কমন কোয়েশ্চেন এবং অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
তো এখন দেখো এখানে ঢাকা বোর্ডের আরেকটি কোয়েশ্চেন হচ্ছে, সবাই তোমরা বলছো যে এবার ঢাকা বোর্ডে অনেক কঠিন কোয়েশ্চেন আসছে, কিন্তু হ্যাঁ সেকেন্ড পেপারে কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, একটু অন্যরকম ছিল, কিন্তু ফার্স্ট পেপারে কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি ইজি ছিল। তো এইখানে দেখো চাহিদা অপেক্ষক দেয়া আছে, যোগান অপেক্ষক দেয়া আছে, আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি আমরা এখানে দেওয়া আছে দিয়ে চাহিদা অপেক্ষক তুলব, যোগান অপেক্ষক তুলব। তো আমি সবসময় বলতেছি যে আমি হয়তো বা এখানে কোনো একটা কিছু আমার গ্যাপ যেতে পারে, কারণ আমি ডিটেলসে আনসারগুলো লিখতেছি না। আমার যে ক্লাস আছে, নর্মাল যে শিডিউলের ক্লাসগুলো আছে, ওইখানে প্রত্যেকটি টপিক্সের আলাদা আলাদা সুন্দরভাবে ক্লাস দেওয়া আছে। সেই জন্য বোর্ড কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে অবশ্যই তোমরা ইউটিউবের যে পার্ট ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমাদের কোয়েশ্চেন কিভাবে আমরা শুরু করব এ নিয়ে কোনো সমস্যা হবে না। আর এইখানে যদি আমি পুনরায় আবার ডিটেলসে আলোচনা করতে চাই তাহলে অনেকেই আছে বোরিং হবে, কারণ সে অলরেডি ওই ক্লাসগুলো দেখেছে। তো সেই জায়গা থেকে আরেকটা বিষয় হলো, আমি ক্লাসগুলো 2025 সালের কোয়েশ্চেনগুলো আমি একসাথেও সলভ করতে পারতাম একটা ভিডিওতে, এতে করে তোমরা অনেকেই বোরিং ফিল করো, অনেকেই অর্ধেক ভিডিও দেখার পর আর তোমাদের ভালো লাগে না। সেজন্য আমি ভাগ করে করে 3টা বা 4টা স্টেপে আমি ভিডিওগুলো শেষ করব। তো প্রথমে দিব আমরা দেওয়া আছে দিয়ে আমরা জানি ভারসাম্য অবস্থায়, আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস হয়। তো কিউডি এর মান হচ্ছে 20 - 2p ইকুয়াল টু -5 + 3p, বা আজানটা শেষ হোক। এখানে দেখো আমরা ম্যাথটা করে ফেলেছি যে কিউডি ইকুয়াল টু কিউএস এর মান বসিয়েছি, তারপরে আমাদের যেহেতু দামটা প্রথমে বের করতে হবে, আমরা দামটা বাম পাশে নিয়ে আসবো। দামটা বাম পাশে নিয়ে আসার পরে আমার এই ক্যালকুলেশন অবশ্যই তোমরা সবাই বুঝো এবং জানো, এবং এখানে আমি ডিটেলসে আর কিছু বলার নাই। তো পি এর মান বের হয়েছে 5। আমরা সবাই জানি যদি আমরা পি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই তাহলেই আমরা কিউ এর মান পেয়ে যাব। অর্থাৎ ভারসাম্য দামটা যদি আমরা যে কোনো সমীকরণে, চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণে বসাই, তাহলে আমরা ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব। তো এইখানে আমি প্রথমে চাহিদা সমীকরণে বসিয়েছি কিউডি ইকুয়াল টু 20 - 2 × 5, 5p হচ্ছে 5 ইকুয়াল টু আমার 10 বের হয়েছে। আমি যদি এই অপেক্ষকেও বসাতাম অর্থাৎ যোগান অপেক্ষকে, তাও কিন্তু আমার একই মান বের হতো। তাইলে আমরা কি পেয়ে গেলাম? ভারসাম্য দাম এবং পরিমাণ। অনেক সহজভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণটা পেয়ে গেলাম। তারপরে এখানে দেখো ঘ নাম্বারে বলেছে যে দাম 3 টাকা এবং 6 টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়ে। এই যে কথাটা প্রভাব, এই প্রভাব কথাটার সাথে আমরা সবাই পরিচিত আছে। আমরা এর আগের ক্লাসগুলোতেও বলেছি, যদি আমরা প্রভাব কোনো কোয়েশ্চেনে প্রভাব জানতে চাই অবশ্যই আমার আগের অবস্থান জানতে হবে, এবং আগের অবস্থান না জানলে পরবর্তীতে কি প্রভাব পড়েছে সেটা আমরা বুঝিয়ে বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই পুরো ম্যাথটা 3 মার্কসের কোয়েশ্চেনে যেটা করা হয়েছে পুনরায় আবার সেটা করতে হবে। তো আমি আর এখানে পুরো ম্যাথটা করব না, যেহেতু করা আছে আমি শুধু দাম এবং পরিমাণটা পাশে লিখে রাখবো। তোমরা কিন্তু পরীক্ষায় ঘ থেকে পাই আমার লেখা যাবে না, আমরা পুরো ম্যাথটা আবার করব। আর এখানে দেখো আমি আবারও তোমাদের বলছি, আমরা আনসার করার আগেই আমরা আনসার জানবো। কিভাবে জানবো? আমার ভারসাম্য দাম আছে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় দাম আছে 5 টাকা এবং পরিমাণ আছে 10 একক। এখন এইখানে কোয়েশ্চেনে ঘ নাম্বারে 4 মার্কসের কোয়েশ্চেনে বলা হয়েছে দাম 3 টাকা হলে, তার মানে কি আগে ভারসাম্য দাম ছিল 5 টাকা, 3 টাকা হওয়া মানে কি দাম কমে যাওয়া। আর যদি দাম কমে যায় অবশ্যই পরিমাণটা বেড়ে যাবে। আবার বলা হয়েছে 6 টাকা হলে ভারসাম্যের উপর প্রভাব, দাম 6 টাকা হওয়া মানে দামটা বেড়ে যাওয়া, আর দামটা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই পরিমাণটা কমে যাবে। অর্থাৎ আমরা এই যে দুইটা দামের যে দুটো পরিবর্তন দিয়েছে, একটা দিয়েছে কম আর একটা দিয়েছে বেশি, সেটা দিয়ে আমরা দেখব যে ভারসাম্যের উপর কীরূপ প্রভাব পড়েছে। তো আমরা পুনরায় পুরো ম্যাথটা আমার করার প্রয়োজন নাই, আমরা শুধু পাশে দামটা রেখে দিব, লিখে
দাম হচ্ছে দাম পি ইকুয়াল টু 5 টাকা এবং পরিমাণ কিউ ইকুয়াল টু 10 একক। পরিমাণ মানে হচ্ছে এখানে চাহিদার পরিমাণও যোগানের পরিমাণও। তো এখন আমরা দেখি দাম আমাদের যদি 3 টাকা হয় তাহলে আমরা কিভাবে এই কোয়েশ্চেনটা আমরা লিখব। এখন লিখব দাম 3 টাকা হলে চাহিদা হবে আমার উদ্দীপকটা লাগবে, আমরা একটু অপেক্ষা করব, পাশে উদ্দীপকটা লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দাম 3 টাকা হলে চাহিদা হবে কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 20 মাইনাস 3 দ্বিগুণা 6 সমান সমান 14। বা দাম 3 টাকা হলে যোগানের পরিমাণ হবে QS ইকুয়াল টু -5 প্লাস 3P ইকুয়াল টু -5 প্লাস 3 ইন্টু 3 সমান সমান -5 প্লাস 3 9। তো 9 থেকে 5 গেলে 4। তো আমরা দেখতে পাচ্ছি দাম যখন পরিবর্তন হয়ে যায় তখনই কিন্তু আমাদের ভারসাম্য অবস্থায় দাম এবং পরিমাণটা থাকছে না, অর্থাৎ পরিমাণটার পরিবর্তন হচ্ছে। দাম 3 টাকা হওয়ার ফলে চাহিদাটা আমাদের আগে ছিল 10 একক, এখন বেড়ে গিয়ে হয়েছে 14 একক এবং যোগানের পরিমাণ কমে হয়েছে 4 একক। আবার দাম 6 টাকা হলে চাহিদা হবে চাহিদার পরিমাণ কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2 ইন্টু 6 ইকুয়াল টু 20 মাইনাস 12 সমান সমান 8 একক। যোগানের পরিমাণ হবে কিউএস ইকুয়াল টু -5 প্লাস 3 ইন্টু 6 ইকুয়াল টু -5 প্লাস 18 থেকে 5 গেলে হচ্ছে 13 একক। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দাম যখন 3 টাকা হয়, অর্থাৎ আগে যেহেতু দাম 5 টাকা ছিল, দাম 3 টাকা হওয়া মানে দাম কমে যাওয়ার ফলে আমাদের চাহিদার পরিমাণ বেড়ে গিয়েছে এবং যোগানের পরিমাণ কমে গেছে। এবং আবার দাম যখন 6 টাকা হয়, দাম 6 টাকা মানে দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের চাহিদার পরিমাণটা কিন্তু কমে গেছে। আগে ভারসাম্য পরিমাণ ছিল 10 একক, এখন হয়েছে 8 একক এবং যোগানের পরিমাণটা আগে ছিল 10 একক এবং এখন হয়েছে 13 একক। অর্থাৎ আমরা বলতে পারবো যে দাম কমে যাওয়ার ফলে আমাদের চাহিদার তুলনায় যোগানটা কম এবং দাম বেড়ে যাওয়ার ফলে যোগানের তুলনায় আমাদের চাহিদা কম। অর্থাৎ আমাদের যখনই যোগান এবং চাহিদা সমান হবে না, তার মানে বাজারের ভারসাম্যের উপর প্রভাব পড়ে বাজারটা অস্থিতিশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যখন আমাদের যোগানটা বেশি থাকবে তখন বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তারা কেউ চাবে যে কম দামে তারা তাদের পণ্যটা বিক্রি করে দিতে। এইভাবেই আমরা এটার আনসার করব। তো ঢাকা বোর্ড 2025 সালের কোয়েশ্চেন আমাদের শেষ। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আরও বিভিন্ন বোর্ড নিয়ে আলোচনা করব। তো আমরা দেখব যে 2টা বোর্ড বা 3টা বোর্ড শেষ করার পরেই আমাদের কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে। রিপিট মানে হয়তোবা উদ্দীপকটা সেম থাকবে না, কিন্তু কোয়েশ্চেনের যে ধারাটা বা কোয়েশ্চেনগুলা এগুলো আমাদের সেম থাকবে। তো তোমরা আশা করব তোমরা খুব ভালোভাবেই ক্লাসগুলো করবে এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।